14 পর্যন্ত কমপ্লিট হয়েছে। আমরা কি করবো বাসায় 15, 16, 17টা করে ফেলবো। হ্যাঁ, সেম নিয়মে রিসিভ, এখানে কোনো নতুন কিছু নাই। এই জন্য আমরা 15, 16, 17 এই তিনটা আমরা বাসায় করবো। এখানে একটু কারেকশন আছে, একটু কারেকশন করে নিই। 15তে আমাদের মিড ইনকাম হবে 1,05,000, ভুলক্রমে ওখানে 1,25,000 ছিল। এছাড়া আর কোনো সমস্যা নেই অঙ্কে। তারপরে যদি আমরা অঙ্ক করে সময় থাকে তাহলে এখান থেকে যে তিনটা কাজ দিলাম সেই তিনটা থেকে না হলে একটা দেখাই দেবো। ঠিক আছে, 15, 16, 16তে কোনো সমস্যা নাই। স্যার 15 নম্বরে একটা এন্ট্রি আছে যে রিডেমপশন অফ বন্ড, স্যার এটা কি? ওই যে বন্ডের মূল্য পরিশোধ, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে এই করবো, মাইনাস করে দেখাবো। টাকা পরিশোধ করলে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে মাইনাস আকারে দেখাবো। ঠিক আছে, তো এইগুলা কোনোটাই সমস্যা হবে না। আমি মাত্র চেক করে দেখলাম যে আমরা যে নিয়মে অঙ্ক করে আসছি এতদিন, ফার্স্ট যে ক্লাসগুলো আমরা করছি সেই নিয়ম অনুযায়ী 15, 16, 17, এই জন্য আর আমি এটা করতেছি না, এটা তোমাদের কাজই থাকবে। তো কোনো ভুল ত্রুটি নাই, সব চেক করে দেখছি। আমাদের এখন আমরা দেখবো 18, আর ওইখানে আমাদের পার্ট বি এর একটা অঙ্ক বাকি আছে এবং একটা অঙ্কের ডিরেক্ট মেথড বাকি আছে। ঠিক আছে, তো আমরা এই তিনটা অঙ্ক দেখবো। তিনটা অঙ্ক দেখে যদি সময় পাই তাহলে যে তিনটা কাজ দিলাম ওইখানকার একটা দেখাই দিই। যদি সময় না থাকে তাহলে তোমরা তিনটা বাসায় করে নিবা, এখানে কোনো নতুন কিছু নাই। আমি একটা 18 নম্বর অঙ্কটা দেখবো। 18 নম্বর অঙ্কে কিছু ওয়ার্কিং করতে হবে। কেন ওয়ার্কিং করতে হবে সেগুলো আমরা প্রশ্ন পড়লেই বুঝতে পারবো। The information are summarized balance sheet of Sujan Saha and Company as 1st December 2018 and 2019. প্রথমে দেখো গুডওয়েলের বিগিনিং কোনো ব্যালেন্স ছিল না, আমাদের 2019 সালে 5,000 টাকার ব্যালেন্স আসছে। তারপরে আসতেছে বিল্ডিং বিল্ডিং এর টাকা দেখো কমে গেছে, 10,000 টাকা কমে গেছে। এরপরে ইকুইপমেন্টের টাকা কি হয়েছে, ইকুইপমেন্টের টাকা বেড়ে গেছে। কত টাকা বাড়ছে? 19,000 টাকা বেড়ে গেছে। ইনভেন্টরির টাকা আছে 1 লাখ, হয়ে গেছে 74,000, 26,000 টাকা কমে গেছে। ব্যাংক ব্যালেন্স আগে ছিল না, পরে 8,000 আসছে, মানে ব্যাংক ব্যালেন্স বাড়ছে 8,000 টাকা। ক্যাশ 500 ছিল, 600 হয়ে গেছে। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 84,000, হয়েছে 64,200 টাকা, কমে গেছে। তারপর আমাদের লাইবিলিটিস পার্ট আছে, শেয়ার ক্যাপিটাল ছিল 2 লাখ, হয়ে গেছে 2,50,000। জেনারেল রিজার্ভ ছিল 50, হয়ে গেছে 60, মানে দুইটাই বেড়ে গেছে। ব্যাংক লোন এখানে কি 70,000 ছিল কিন্তু পরে না, এর মানে কি ব্যাংক লোন পরিশোধ হয়েছে। ব্যাংক লোন যেটা নিয়েছিল ওটা পরিশোধ করে দিছে, এটা আমাকে মাইনাস করে রাখতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল এটা কি কমে গেছে, মানে কি দায় পরিশোধ হওয়ার কারণে এখানে কম দেখাইতেছে, ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল লিখবো আমরা। তারপরে ট্যাক্স প্রভিশন 5,000 টাকা বেড়ে গেছে। প্রভিশন মানে এখানে সঞ্চিতি বলবো, ট্যাক্সের যে সঞ্চিতি সেটা। তারপরে আইএস মানে হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্স দেওয়া আছে 30,500 এবং 30,600। ডিভিডেন্ড দেওয়া হয়েছে 23,000 টাকা। ডিভিডেন্ডটা আমরা কি করি, বাদ দিয়ে দেখাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তারপরে অ্যাসেট অফ অ্যানাদার কোম্পানি, এই লাইনটা নতুন আসছে, এই লাইনটা আগে কোথাও পাও নাই। এই লাইনটা একটু বুঝি কি বলতেছে। বলতেছে অ্যাসেট অফ অ্যানাদার কোম্পানি ওয়ার পারচেজ ফর কনসিডারেশন of টাকা 50,000 payable in share. The account consists of inventory 20,000, equipment 25,000 and goodwill 5,000. আমাদের এখানে কি করতে হবে, যে পারচেজ করছি কত 50,000 টাকা। এই 50,000 টাকার মধ্যে আমি 50,000 টাকা কিভাবে পরিশোধ করছি সেটা বলতেছি। 50,000 টাকা কিভাবে পরিশোধ করছি, এই ইনভেন্টরি বাবদ দিচ্ছি 20,000, ইকুইপমেন্ট 25,000 এবং 5,000। এই যে আমি যে 50,000 টাকা যে শেয়ার দিয়ে সম্পদ কিনলাম, মানে শেয়ারের বিনিময়ে 50,000 টাকার শেয়ারের বিনিময়ে কি করা হয়েছে, কি কি কেনা হয়েছে, ইনভেন্টরি কেনা হয়েছে, ইকুইপমেন্ট কেনা হয়েছে এবং কি করা হয়েছে 5,000 টাকার গুডওয়েল কেনা হয়েছে। ঠিক আছে,
এই টোটাল 50,000 টাকার কি কিনছি আমরা? এই সম্পদগুলো কিনছি কার বিনিময়ে? শেয়ারের বিনিময়ে। তাহলে শেয়ার কিন্তু 50,000 কমে যাইতেছে। এদিক দিয়ে আমাদের নতুন 3টা সম্পদ আসতেছে। তারপরে এডিশন ইকুইপমেন্ট ওয়াজ পারচেজ, নতুন করে ইকুইপমেন্ট কিনছে 8,000 টাকার, অবচয় হয়েছে 12,000 টাকার। তারপরে ইনকাম ট্যাক্স প্রভিশন ডিউরিং দ্য ইয়ার 33,000। আমরা একটু ইনকাম ট্যাক্সটা দেখি। দেখো ইনকাম ট্যাক্স ছিল 30,000, ইনকাম ট্যাক্স ছিল কত? 30,000। বলছে এই বছর নতুন করে আবার ইনকাম ট্যাক্স হচ্ছে কত? 33,000। ঠিক আছে, তাহলে 30,000 এবং 33,000 যোগ করলে হবে হচ্ছে 63,000। এই 63,000 থেকে তুমি এই 35,000 তুমি বাদ দিলে যেটা পাবা সেটা হলো ইনকাম ট্যাক্স পরিশোধ করা হয়েছে। আবার বলি, আমার ইনকাম ট্যাক্স ছিল 30,000, মানে প্রভিশন মানে দায়বদ্ধ আছে, ট্যাক্সটা এখনো দেওয়া হয় নাই। 30,000 টাকার ট্যাক্স ছিল, এর সাথে আবার নতুন আরো 33,000 টাকা এই বছরে অ্যাড হয়েছে। তাহলে কত হলো? 63,000 টাকা ইনকাম ট্যাক্স আমরা দায়বদ্ধ ছিলাম, কারণ পরিশোধ করতে হবে এটা একটা নির্দিষ্ট সময় শেষে। পরবর্তী দেখছি 2019 সালে সেটা 35,000 হয়েছে। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে বাকি টাকাটা পরিশোধ হয়েছে। তাহলে এই 63,000 থেকে 35,000 টাকা তুমি যদি বাদ দাও, তাহলে তুমি পেয়ে যাবে কত টাকা ট্যাক্স প্রভিশন পরিশোধ করা হয়েছে। সেটা আমরা ওয়ার্কিং করে দেখাবো। ঠিক আছে, ইনকাম ট্যাক্স পেইড কতটুকু পেইড করছে আমরা সেটা বের করবো। তারপরে হচ্ছে লস অন সেলস অফ ইকুইপমেন্ট টাকা 200, ইকুইপমেন্ট বিক্রি করে তোমার 200 টাকা লস হয়েছে, এবং এই লসটা কি করতে বলছে? ওয়াজ রিটেন অফ জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভের মধ্যে আমাদের দেখাইতে বলছে, জেনারেল রিজার্ভের সাথে তো সমন্বয় হবে। ঠিক আছে, এই লস অন সেলস অফ ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্টে যে 200 টাকার লস, এই লসটা কোথায় বসে? আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে এই লসটা দেখাই, এবং এই লসটা আবার আরেকটা জায়গায় কাজ করতে হবে, সেটা জেনারেল রিজার্ভের ক্ষেত্রে আমাদের সমন্বয় করতে হবে, তখন জেনারেল রিজার্ভের আমরা কাজ করব। তো আমরা এখন ওয়ার্কিং গুলো দেখি, কি কি ওয়ার্কিং করতে হবে। প্রথমে যে ওয়ার্কিংটা করতে হবে সেটা হলো, কোশ্চেনে নিট ইনকাম দেওয়া নাই। ঠিক আছে, নিট ইনকাম দেওয়া নাই, শুধু ইনকাম স্টেটমেন্টের যে ব্যালেন্স, সেই ব্যালেন্স দেওয়া আছে, কিন্তু নিট ইনকাম দেওয়া নাই। আমাকে প্রথমেই নিট ইনকাম, আমার অঙ্ক শুরু করতে হবে কি? নিট ইনকাম দিয়ে। তো নিট ইনকাম এখন আমি কিভাবে বের করব? তো ইনকাম স্টেটমেন্টে ব্যালেন্স দেওয়া আছে, ওপেনিং ব্যালেন্স হচ্ছে কত? 30,500, আর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 30,600। তো সূত্র মনে রাখতে পারতে যে আমাদের ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 30,600। এই 30,600-র সাথে আবার আমরা কিন্তু ডিভিডেন্ডও দিছি। কত টাকা ডিভিডেন্ড দিছি? এই 23,000। ডিভিডেন্ড কোথা থেকে দেওয়া? যে কোম্পানির যেই মোট আয় হয়, সেই মোট আয়ের একটা অংশ ডিভিডেন্ড আকারে দেওয়া হয়। তাহলে এই 30,600 আছে ব্যালেন্স, আর ডিভিডেন্ড দিছিলাম 23, তার মানে মোট ব্যালেন্স ছিল কত? তাহলে মোট ব্যালেন্স ছিল এই দুটো যোগ করে যেটা হয়, অর্থাৎ 53,600। মানে তোমার হাতে টাকা ছিল 53,600, যার মধ্যে তুমি ডিভিডেন্ড দিছো 23,000, তারপর দেখি ব্যালেন্স বলতেছে আর 30,600 আছে। তো 53,600 আমরা নতুন জিনিস এটার সাথে অ্যাড করবো। নতুন কি কি অ্যাড করবো নিচে আমরা পড়ে দেখি যে এই ইনকাম, এই ব্যালেন্সের সাথে যেটা আমরা বললাম এখানে কত হয়েছে, এই যে ক্লোজিং ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 30,600 এবং ক্যাশ ডিভিডেন্ড পেড 23,000। এই দুটোতে বুঝছি কেন দেবেছে না। ক্লোজিং ব্যালেন্সের সাথে আমরা এর আগে শিখাইছি যে ক্লোজিং ব্যালেন্সের সাথে ডিভিডেন্ডটা অ্যাড করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি পরিমাণ আমাদের নেট ইনকাম ছিল কোম্পানি। তাহলে এটা হলো। তারপরে আমরা যাব ট্রান্সফার টু জেনারেল রিজার্ভে, কত টাকা ট্রান্সফার করতে বলছে। জেনারেল রিজার্ভটা এই নিট ইনকামের সাথে অ্যাড হবে। ঠিক আছে, জেনারেল রিজার্ভটা নিট ইনকামের এই আমরা যেটা বের করলাম এখন তার সাথে অ্যাড হবে। মানে আমাদের মেন কথা হলো রিটেন আর্নিং এর অ্যামাউন্টটা বের করা ছিল না, রিটেন আর্নিং এর অ্যামাউন্টটা আগে বের করতে হবে। তো রিটেন আর্নিং স্টেটমেন্ট করতাম আমরা, সবাই হয়তো কম বেশি করছি ফার্স্ট ইয়ারে বলো বা অন্য কোনো ইয়ারে। আমরা ওই কি করতাম, চূড়ান্ত হিসাব করা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার সময় কি করতাম, প্রথমে ইনকাম স্টেটমেন্ট করতাম, এরপরে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতাম, এরপরে ব্যালেন্স শিট করতাম। আবার যেগুলো যৌথ মূলধনী কোম্পানি ছিল সেগুলো কিন্তু
ওনার সিকিউরিটি স্টেটমেন্ট হইতো না, ওইগুলো হয়তো রিটার্ন আর্নিং স্টেটমেন্ট। আর রিটার্ন আর্নিং স্টেটমেন্টে কি কি যাইতো, আমাদের নেট ইনকামের ব্যালেন্স যাইতো, এবং সেখানে আমাদের জেনারেল রিজার্ভ, ট্যাক্স, ডিভিডেন্ড এই সব বিষয়গুলো বসিয়ে আমরা কি করতাম, ক্লোজিং রিটার্ন আর্নিং কত সেটা বের করতাম। তো সেই কাজটি আমরা এখানে করতেছি। তো ক্লোজিং ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 30,600 ছিল, ডিভিডেন্ড দিছিলাম 30,000, ডিভিডেন্ডটা অ্যাড করব। আর রিজার্ভ কতটুকু হয়েছে দেখো, রিজার্ভ ছিল 50, হয়ে গেছে 60,000। ঠিক আছে, 10,000 টাকা আমরা রিজার্ভ, রিজার্ভ কোথায় অ্যাড হবে, রিটার্ন আর্নিং এর সাথে অ্যাড হয়। রিজার্ভ যতটুকু ট্রান্সফার পারবে সেটা আমাকে রিটার্ন আর্নিং এর সাথে অ্যাড করতে হবে। তাহলে এই যে বাড়ছে কত, 10,000, আরো কিন্তু 200 টাকা আছে। কোথায় আছে, এই যে নিচে বলে দিছিল, লস অন সেলস অফ ইকুইপমেন্ট অফ টাকা 200 ওয়াজ রিটার্ন অফ টু জেনারেল রিজার্ভ। তাহলে রিটার্ন অফ জেনারেল রিজার্ভ, অর্থাৎ জেনারেল রিজার্ভের সাথে আমাদের সমন্বয় করতে হবে। তাহলে আমরা অ্যাডজাস্ট করলাম কত টাকা, 200 টাকারও রিজার্ভ অ্যাড করলাম। নর্মালি হয়েছিল কত, বাড়ছে 10,000, আর নতুন আরো রিজার্ভ, রিজার্ভ কত হয়েছে, মানে যে লসের কারণে 200 টাকা, তো এটা আমরা অ্যাড করলাম। তাহলে টোটাল। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। তো জেনারেল রিজার্ভ কেন নিট ইনকামের সাথে যোগ হবে এটা? রিজার্ভটা সঞ্চিতি, যে সব ধরনের সঞ্চিতি আমাদের রিটেন আর্নিং এর মধ্যে আসবে। তোমাকে আমি ওই যে এটা দিয়ে দিব, ওই ইনকাম ফিনান্সিয়াল স্টেটমেন্টের একটা চার্ট আছে, চার্টের মধ্যে আমাদের রিটার্ন আর্নিং স্টেটমেন্ট নামে একটা স্টেটমেন্ট আছে, এখানে কি কি যায় তার একটা চার্ট আমরা দিয়ে দিব। এটা অলরেডি আমরা করে ফেলছি ইসেদের কি বলে, এই লেকচারের মানে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যখন শুরু করছি তখনই আমরা এটা শুরু করছি। শুরুই করছিলাম আমরা ইনকাম স্টেটমেন্টের অঙ্ক, ওইখানে এটা শিখেছি। হয়তো বা তোমার মিস গেছে বা ওইখানে করাইছি, অত খেয়াল করো নাই। তুমি মনে পাইছো না ওই চ্যাপ্টারটা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট? স্যার পাইছি। ওইখানে এরকম অঙ্ক খুব কম ছিল, এই জন্য হয়তো খেয়াল নাই, একটা না দুইটা ছিল পুরো শীটের মধ্যে। যাই হোক, আমরা তাহলে জেনারেল রিজার্ভের টোটাল কতটুকু চেঞ্জ হয়েছে সেই পরিবর্তনের অ্যামাউন্টটা আমরা এখানে অ্যাড করলাম। আর ওই প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, অর্থাৎ আয়কর সঞ্চিতি যেটা, সেই আয়কর সঞ্চিতি এখানে আমাদের অ্যাড করতে হবে। আয়কর সঞ্চিতি কত ছিল, এই যে বলতেছিল নতুন ইনকাম ট্যাক্স প্রোভাইড ডিউরিং দ্য ইয়ার, নতুন করে এই বছর ইনকাম ট্যাক্স তৈরি হয়েছে কত, 33,000 টাকা, এটাও আমাকে অ্যাড করতে হবে। করে আমরা টোটাল পেলাম 96,800। সেখান থেকে আমরা ক্লোজিং ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্লোজিং ব্যালেন্সটা কত ছিল, 30,000, সরি ক্লোজিং সরি ওপেনিং কত ছিল, 30,500। এটা লেস করলে আমরা পেয়ে যাবো আমাদের কোম্পানির নেট ইনকাম কত ছিল। নর্মালি কিন্তু আমরা যখন রিটার্ন আর্নিং স্টেটমেন্ট করি তখন আমাদের রিটার্ন আর্নিং এর বিগিনিং ব্যালেন্স দেওয়া থাকে, ঠিক আছে, বিগিনিং ব্যালেন্স দেওয়া থাকে, তার সাথে আমরা নেট ইনকাম যোগ করি, তারপরে অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো আমরা যোগ বিয়োগ করে কি বের করি, ক্লোজিং যেই রিটার্ন আর্নিং আছে, মানে ইন্ডিং ব্যালেন্স রিটার্ন আর্নিং সেটা বের করি। কিন্তু এখন আমরা পুরো কাজটাই কিন্তু উল্টা করছি, কেন, কারণ আমার অঙ্কে নেট ইনকাম ছিল না, এই জন্য শেষের থেকে একদম ফার্স্টের দিকে যাইতে হবে। আমরা শুরু করে কিন্তু রিটার্ন আর্নিং স্টেটমেন্ট ওপেনিং ব্যালেন্স দিয়ে রিটার্ন আর্নিং, ঠিক আছে, তার সাথে ইনকাম যোগ করি, তারপরে ডিভিডেন্ড বিয়োগ করি, তারপরে রিজার্ভ থাকলে এটা বাদ দেই, প্রভিশন বাদ দেই। কিন্তু ওই বিপরীত কাজ কেন করা লাগলো, কারণ আমার চাইছি নেট ইনকাম আমাকে ক্লোজিং দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। তো আমরা নেট ইনকাম পেয়ে গেলাম 66,300 এই অঙ্কের মধ্যে। এই আমরা সব টোটাল 18টা অঙ্কের মধ্যে এইটার মধ্যে একটু ওয়ার্কিং বেশি, এবং এই অঙ্কটা আসছিল ফোর্থ ইয়ারে 2014 সালে আসছিল, ঠিক আছে। একটু জটিল করাই ভালো, কারণ পরীক্ষার হলে কখন কি অঙ্ক দিয়ে দেয় বোঝা মুশকিল। তাহলে এটা গেল, আমরা বের করলাম নেট ইনকাম। তাহলে এই নেট ইনকাম দিয়ে আমরা অঙ্ক শুরু করব। তো নেট ইনকামে আসি, এখন নেট ইনকাম 66,300। এরপরে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিজের যে ইনফরমেশন গুলো সেগুলোকে অ্যাডজাস্ট করি। অবচয় কোশ্চেনে সরাসরি দেওয়া ছিল, সমন্বয়ে অবচয় ছিল 12,000, এই জন্য আমাকে নতুন করে আর কোনো অবচয় বের করতে হলো না। এরপরে ডিক্রিজ অফ স্টক, কিভাবে বুঝলাম স্টকটা কমে গেছে, স্টক বলতে যে ইনভেন্টরি লেখাই মনে হয় ভালো হতো, আমি ইনভেন্টরি লিখে দেবো রিপ্লেস করে, যেহেতু ইনভেন্টরি লেখা আছে। যে দেখো
এখানে কত 1,00,000 আর এখানে কত 74,000, তাহলে এখানে কত 26,000 টাকা আমাদের কি হয়েছে ইনভেন্টরি কমে গেছে। আবার নতুন কিন্তু ইনভেন্টরি একটা কেনা হয়েছিল, হ্যাঁ এই যে নিতিন ইনভেন্টরি কত 20,000, নতুন 20,000 আছে, 20,000 আমরা অ্যাড করবো আবার। এই যে দেখছো এই 20,000 নতুন ইনভেন্টরি আসছে কোম্পানিতে, এই 20,000টা অ্যাড করতে হবে। তাহলে আমাদের এখানে ডিক্রিজ অফ ইনভেন্টরি কত হলো, ডিক্রিজ অফ ইনভেন্টরি এত টাকা। একটু হ্যাঁ দেখো, আমরা এটা ইনভেন্টরি লিখে দিলাম, স্টকটা কেটে বুঝে পাবা। আমাদের ব্যালেন্স ছিল 1,00,000 টাকার, নতুন আমরা কিনছি 20,000, তাহলে 1,20,000, আর আমরা আমাদের ক্লোজিং ব্যালেন্স হলো 74,000, তাহলে আমাদের টোটাল ডিক্রিজ হলো কত 46,000 টাকা ডিক্রিজ হয়েছে ইনভেন্টরি। তারপরে আমরা যাব দেনাদার, দেনাদার কতটুকু কি হয়েছে সেটা একটু দেখি। আমাদের দেনাদার দেনাদার কত কমছে, এখানে 6, 16,000, 15,800, 15,800 কমে গেছে, তাহলে 15,000 এই যে 800, এখানেও একটু ভুল ছিল এই জন্য হলুদ মার্ক করে রাখছি, যারা সলিউশন আগে নিছো এখানে শূন্য একটা বেশি ছিল। আমি আজকে এটা আবার আপলোড দিব গুগল ড্রাইভে কারেক্টটা, ঠিক আছে, এখান থেকে সব ঠিকঠাক করে নেব। তারপরে আমরা পাওনাদার, পাওনাদার কতটুকু, পাওনাদারের বিগিনিং ব্যালেন্স ছিল 1,50,000 আর এন্ডিং ব্যালেন্স ছিল 1,30,200, ঠিক আছে, আমাদের কমে গেছে, ছিল 1,50,000 হয়েছে 1,30,200 কমে গেছে। আর পাওনাদার কমে গেলে আমরা মাইনাস করি। আর ইনকাম ট্যাক্স পেড ওই যে বের করে রাখছি 2 নাম্বার ওয়ার্কিং এ, সেটা আমরা এখানে সরাসরি বসাই দিচ্ছি। ইনকাম ট্যাক্স তো তোমাদের ওয়ার্কিং এ দেখানো হয় না, ওই যে আমরা অঙ্কের শুরুতে মুখে মুখে করছিলাম না, ওইটা ওপেনিং প্রভিশন অফ ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সের বিগিনিং ব্যালেন্স ছিল 30,000, আর এই বছর নতুন করে ইনকাম ট্যাক্স হচ্ছে 33,000, যেটা সমন্বয় যে 5 নাম্বার সমন্বয় বলা আছে হলো 63,000, আর ক্লোজিং ছিল 35, তাহলে আমাদের ইনকাম ট্যাক্স পরিশোধ করা হয়েছে 28,000 টাকা। বুঝতে পারছি, দুইটা ওয়ার্কিং গুলো, আর একটা ওয়ার্কিং জাস্ট বাকি আছে, সেটা হলো একটু পরে যাবো এটাই। এই পর্যন্ত কোর্স বুঝতে পারছি সবাই, অবশ্যই কিন্তু সরাসরি কোশ্চেনে ছিল ইনভেন্টরি, তারপরে দেনাদার পাওনাদার এগুলো না বোঝার তেমন কিছু ছিল না। আর ইনকাম ট্যাক্স পেডটা আমরা ওয়ার্কিং করে বের করছি, শুধু আমাদের এইটাই একটু কষ্ট করে বের করতে হয়েছে, নিট ইনকাম ছিল না বিধায় ওয়ার্কিং করে ওইটা বের করা লাগছে, এছাড়া আমাদের এখানে তেমন কিছু নাই। আচ্ছা, এরপরে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সেলস অফ ল্যান্ড অফ বিল্ডিং, বিল্ডিং বিক্রি করছে কত টাকার সেটা একটু আমরা উপরে দেখে আসি। এখানে 10,000 দেখাইতেছে, আমরা কি আসলে 10,000 কিনা দেখিনি। দেখো 10,000, হ্যাঁ 1,90,000 বাদ দিচ্ছে, 10,000 টাকা আমাদের ইনকাম ট্যাক্স, বুঝতে পারছি। এরপর আমাদের কি বসাইছে দেখি, পারচেস অফ ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট কত টাকার কিনছো এটাও প্রশ্ন দেওয়া আছে, সমন্বয়ের মধ্যে দেওয়া আছে। এই যে এডিশন অফ ইকুইপমেন্ট ওয়াজ পারচেস 8,000, 8,000 টাকার আমরা ইকুইপমেন্ট কিনছি, তাহলে 8,000 টাকার আমরা এখানে ইকুইপমেন্ট বসালাম। এরপরে লাস্ট আমাদের বসাইতে হবে কি সেলস অফ ইকুইপমেন্ট, তুমি কত টাকার ইকুইপমেন্ট বিক্রি করছো সেটা ওয়ার্কিং করে বের করতে হবে। কারণ কি, কারণ হলো আমাদের ইকুইপমেন্টের মধ্যে ইকুইপমেন্ট কিছু কিনছি কিছু বিক্রি করছি, আগের কিছু ব্যালেন্স ছিল, ক্লোজিং কিছু ব্যালেন্স ছিল, এই সবগুলো মুখে মুখে করা যাবে না, এগুলো আমাকে ওয়ার্কিং করে দেখাইতে হবে। তা আমরা দেখি যে ইকুইপমেন্টের ওপেনিং ব্যালেন্স কত ছিল, ইকুইপমেন্টের ওপেনিং ব্যালেন্স ছিল হচ্ছে 1,50,000 এবং ক্লোজিং ব্যালেন্স ছিল 1,69,000। তাহলে আমাদের কাজ হচ্ছে ইকুইপমেন্টের ওপেনিং ব্যালেন্স আমরা আগে বসালাম, মানে একদম শুরুতে স্টার্টিং এ 2018 সালে ব্যালেন্স ছিল 1,50,000 টাকার, আর নতুন করে তুমি দুইটা ইকুইপমেন্ট কিনছো,
একটা হলে একটু আগে 8,000 টাকা আমরা বসাইলাম ইকুইপমেন্ট পারচেজ, সেটা। আর হচ্ছে শেয়ারের বিনিময়ে তুমি ইকুইপমেন্ট কিনছিলা, এই যে, ঠিক আছে। তোমরা এই যে এখানে হলুদ মার্ক কেন করছি, কারণ ওই সলিউশনে এখানে মেশিনারি লেখা ছিল, এটা ইকুইপমেন্ট বানাই দিও। তো এই যে 25,000 টাকার আমরা আবার ইকুইপমেন্ট কিনছিলাম শেয়ারের বিনিময়ে, আর এখানে একটা ইকুইপমেন্ট কিনছে বলে দিছে জানি 8,000, এই একটা, তাহলে এই 5 25 আর 8 যোগ হবে, তাহলে মোট সম্পদ দাঁড়াইছে কত 2018 সালে 1,83,000 টাকা মোট সম্পদ দাঁড়ালো, ঠিক আছে। এখন অবচয় হয়েছে, এই বছর আবার অবচয় হয়েছে কত টাকা, 12,000 টাকা অবচয় হয়েছে। সেই অবচয়টা কি মেশিনের যে মূল্য, সেই মূল্যটাকে কমায় দেয়, সেই জন্য এই 12,000 টাকা আমরা এখান থেকে বাদ দিলাম। বাদ দিলে আমাদের মেশিনের মূল্য থাকতেছে কত, 18 সালে কত ব্যালেন্স থাকতেছে, 1,71,000 টাকার ব্যালেন্স। এরপরে আবার এই সম্পদটা বিক্রি করে তোমার লস হয়েছে কত, সম্পদটা বিক্রি করে লস হয়েছে 200 টাকা। 200 টাকা বাদ দেওয়ার পরে তোমার সম্পদের মূল্য হচ্ছে বুক ভ্যালু বের হলো, যে সম্পদটা তুমি একদম শুরুতে ছিল ব্যালেন্স এবং নতুন কিনছো, অবচয় হয়েছে, ওই সম্পদ বিক্রি করে লস হয়েছে, সবকিছু করার পর সম্পদের বুক ভ্যালু বেলা বা লিখিত মূল্য, বই মূল্য, সেটা কত, 1,70,800। এবং তুমি ক্লোজিং ব্যালেন্স দেখতেছো 1,69,000, তার মানে তুমি সম্পদটা বিক্রি করছো কত, 1,08,000 টাকা তুমি সম্পদটা বিক্রি করছিলে। তার মানে 1,800 টাকা তুমি সম্পদ বিক্রি করছো, সেখানে তোমার লস হয়েছে 200, ঠিক আছে। তাহলে সম্পদের বুক ভ্যালু ছিল কত, বুক ভ্যালু ছিল 2,000, কিন্তু তুমি বিক্রি করছো 1,800, তোমার লস হয়েছে 200, ঠিক আছে। বুক ভ্যালু আমাদের প্রয়োজন নাই। তো আমাদের কি করলাম, সেলস অফ ইকুইপমেন্ট, তার মানে এই জিনিসটাও কিন্তু তোমরা নতুন শিখলা। প্রশ্নে নরমালি কি থাকে, কয় টাকা বিক্রি করছি, তার বুক ভ্যালু কত, এবং যেই সম্পদটা আমি বিক্রি করছি তার অবচয় কত, এগুলো দেওয়া থাকতো এতদিন যেভাবে আমরা অঙ্ক করে আসছি। সেখান থেকে আমরা বের করতাম অবচয় এবং কত টাকার সম্পদ নতুন কিনছে বা বিক্রি করছে সেগুলো। কিন্তু আজকে হলো উল্টা, আজকে সবই দেওয়া আছে কিন্তু তোমার কোন সম্পদটা বিক্রি করছে কত সেটা দেওয়া নাই, সেই কাজটাই এখানে করে দেখানো হইল, ঠিক আছে। তো সেলস অফ ইকুইপমেন্ট আমরা বসালাম ওয়ার্কিং নাম্বার 3 থেকে 1,800 টাকা। তাহলে এখানে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে আসলো 3,08,000 টাকা। আর সর্বশেষ হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে কি কি আসতেছে দেখি আমরা, উপরে দুইটা এন্ট্রি আসবে, ডিভিডেন্ড দেই, ডিভিডেন্ডটা আসবে। সমন্বয় দেখো তো কোনো এন্ট্রি বাদ পড়ছে কিনা। ডিভিডেন্ড এই যে এখন আমরা বসাবো 23,000। ইনভেন্টরির কাজ করছি, ইকুইপমেন্টের কাজ করছি, গুডউইল কোনো জায়গায় যায় না। গুডউইল হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, প্র্যাকটিস আছে অ্যাসেট বলা হয়, যেটা কিনা আমাদের ইনকাম স্টেটমেন্টে, সরি কি বলে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এটা আসে না, ঠিক আছে। অস্পর্শনীয় সম্পদ ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে না। এডিশন অফ ইকুইপমেন্ট, এটার কাজও করে ফেলছে, অবচয় করছি, মোটামুটি সবগুলো কাজই এখানকার সমন্বয়ের কোনো কাজ বাকি নাই, শুধুমাত্র ডিভিডেন্ড ছাড়া। ডিভিডেন্ড আমরা এখন বসাবো। আর এখানে আমরা কোশ্চেনের স্টেটমেন্টের কিছু বাদ করছি কিনা দেখি। গুডউইল আছে, গুডউইল, বিল্ডিং, ইকুইপমেন্ট, এছাড়া আর কি কি আছে দেখো তো। গুডউইল তো কাজ হবেই না বললাম। বিল্ডিং এর কাজ করে ফেলছি, এখানকার কোনো ইনফরমেশনই বাকি নাই বসানো। ব্যাংক ব্যালেন্সেরও কাজ হয়েছে। আমি একটু এখানে দেখি, শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, এই যে ব্যাংক লোন, হ্যাঁ ব্যাংক লোন কত টাকা। এই শেয়ার ক্যাপিটালের কেন কাজ হলো না, কেন, ওই যে কারণ শেয়ার আমি 50,000 কমা মানে কি, 50,000 টাকা কি হয়েছে, শেয়ার আমরা কি করছি, শেয়ারের বিনিময়ে আমরা কি করছি, ইকুইপমেন্ট কিনছি, ইনভেন্টরি কিনছি, মানে একটা রিপ্লেস আর একটা করার কারণে শেয়ারের কোনো কাজ হলো না। এরপরে জেনারেল রিজার্ভের কাজ করছি, ব্যাংক লোন, 70,000, তার মানে ব্যাংক লোন আমরা পরিশোধ করছি 70,000। 2019 না থাকা মানে কি, আমরা ব্যাংক লোনটা পরিশোধ করার কারণে আমাদের আর ওই দায়টা কোম্পানিতে নাই, লং টার্ম যে লাইবিলিটিসটা সেটা শেষ হয়ে গেছে। আমি এই দুইটা এন্ট্রি বসাবো, ঠিকই। ব্যাংক লোন ওই 70,000 দিছি এবং ডিভিডেন্ড দিছি 23, টোটাল কোম্পানি থেকে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বাবদ 93,000 টাকা চলে গেছে, ঠিক আছে। তাহলে সবকিছু করে আমাদের দেখলাম যে নিট ইনকাম আমাদের কোম্পানির বাড়ছে আগের থেকে 8,100। আর নিট ইনকামের বিগিনিং ব্যালেন্স ছিল, নিট ইনকাম না তো, ক্যাশের বিগিনিং ব্যালেন্স ছিল, ক্যাশের বিগিনিং ব্যালেন্স এই যে 500 ছিল, ঠিক আছে, 500 ছিল, এখন 600 হবে।
8,600 হবে, এখানে একটু ভুল হয়েছে। 8,600 না, 8,100 বিগিনিং 500 আর হচ্ছে ইন্ডিং ক্যাশ ব্যালেন্স 8,100 আর হলো আমাদের মনে এখানে একটু ভুল হয়েছে, সেটা হলো এটা ঠিক আছে 8,100। আচ্ছা আমি একটু চেক করে যোগ করে দেখি কি অবস্থা। 66,300 যোগ 97,300 যোগ 3,800 মাইনাস 93,000 কি আসে? 66,300 যোগ 97,300 যোগ 3,800 মাইনাস 93,000, এখানে মনে হয় 12, 46, 15,800 মাইনাস 14,800 মাইনাস 28,000। এটা 31,000 হবে, এটা 31,000 না, এটা একটু ভুল হয়েছে, 31,000 হবে। তিরিশ এবং 66,300 যোগ করে হবে যেটা ছিল ওইটা, মানে ভুল না, মানে এটা উঠে নাই, ওই যোগ ফলটা তোলা হয় নাই। 97,300 এই জায়গায় যেটা ছিল ওটা ঠিকই ছিল, খালি এইটা তোলা হয় নাই ভুল করে। এই 32,000 টাকাটা 31,000 টাকা মিস্টেক হয়ে টাইপিং এ ওঠে নাই। আচ্ছা দুইটা মিলে হলো 97,300, তার সাথে যোগ হবে 3,800 মাইনাস হবে 93,000, এইগুলো 8,100 আর বিগিনিং ব্যালেন্স 8,600। আমাদের এইখানে একটু কারেকশন হবে, এখানে শুধু 600 না, এখানে 8,600 হবে। ক্যাশ ব্যালেন্সটা 8,600 হবে, এখানে ভুল আছে, এটা 8,600 হবে। অনেকগুলো ভুল বেরিয়েছে নাকি? 2-3টা ভুল বেরিয়েছে। এই ছিল আমাদের ইনডিরেক্ট মেথডে। এর চেয়ে জটিল অঙ্ক মনে হয় না দিবে পরীক্ষায়, এটা একটু জটিল ছিল অন্যগুলো না। এটা তোমরা বাসায় আবার করবা। আর আমরা 3টা বাড়ির কাজ দিছি, এর আগের তিনটা সেম অঙ্ক ছিল দেখে আমরা আর করাই নাই। এটা ছিল হলো 16, 15 আর 14, 3টা বাসার কাজ। 14 না, 15, 16, 17, 14 গত ক্লাসে পড়াইছি আমরা। আমাদের আর 2টা অঙ্ক বাকি আছে এখনো, ওই 2টা দেখবো এবং ক্লাস শেষে আমি এটার যে কারেকশন এটা আমি গুগল ড্রাইভে আপলোড দেবো, আগে থেকে দেখতে পাবেন, ওখান থেকে কালেক্ট করবো। আমরা একটু এসে যাই, পার্ট বি এ একটা অঙ্ক বাকি এবং সি পার্টের একটা অঙ্কের হাফ বাকি। আর বিতে আসি, কোনটা? এটা না, এইটা। এটা একটু বাকি ছিল আমাদের, দেখি 5 নাম্বারটা। এটা হলো ডিরেক্ট মেথডের কাজকর্ম। এখানে সব ডিরেক্ট মেথড দেখছো, এতগুলো অঙ্ক করলা, একবার মাত্র ডিরেক্ট মেথড আসছে, তাও আসে নাই। ওটা অল্টারনেটিভ বলে দিয়েছে যে ডিরেক্ট করেন বা ইনডিরেক্ট করেন, যে কোনো একটা মেথডে করেন। ডিরেক্ট মেথডটা খুব কম আসে, ওয়ার্কিং একটু 5টা না 6টা ওয়ার্কিং করতে হয়। তো দেখি এখানে 2টা ওয়ার্কিং শুধু চাইছে, পুরো অঙ্ক চায় না এখানে। অ্যাকাউন্টিং রেকর্ড অফ মিস্টার রহমান and corporation revert the following information. কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় আছে, অপারেটিং এক্সপেন্স আছে যেটার মধ্যে কিনা আবার অবচয় ইনক্লুড আছে। আর নরমালি আমরা অপারেটিং এক্সপেন্সের মধ্যে অবচয় ইনক্লুড করি, ইনকাম স্টেটমেন্ট যখন করি তখন কি আমরা অপারেটিং এক্সপেন্সের মধ্যে কি আনি না, অবচয় আনি না, ওইটার কথাই বলতেছি। ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্স কমে গেছে 7,000, ইনক্রিজ ইন অ্যাক্রুড এক্সপেন্স 5,000, ইনক্রিজ ইন ইনভেন্টরি বেড়ে গেছে 8,000 এবং ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, মানে কতটুকু বাড়ছে কমছে এটা দিয়ে দিছে, এই জন্য আর কোনো সাল দেয় নাই।
সাল থাকলে আবার আমাকে বিয়োগ করে যোগ করে দেখতে হতো যে কতটুকু বাড়ছে রেফারেন্স। ইউজিং দ্য ডিরেক্ট মেথডে ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার অ্যান্ড ক্যাশ পেমেন্ট অফ অপারেটিং এক্সপেন্স, অর্থাৎ দেনাদারকে তুমি কত টাকা দিলা, মানে পাওনাদারকে কত দিলা, ঠিক আছে, সাপ্লায়ার বলতে এখানে পাওনাদারকে বোঝাইতেছে, তাকে তুমি কত দিলে এবং অপারেটিং এক্সপেন্স বাবদ তোমার কত টাকা খরচ হলো ক্যাশ, সেটা তুমি এখন বের করবা। প্রথমে আমরা বের করতেছি ক্যাশ পেমেন্ট টু সাপ্লাইস, ঠিক আছে, সাপ্লায়ার্স, তাহলে সাপ্লায়ার্স হবে, এটা সাপ্লাই লেখা আছে, সাপ্লায়ার্স। এখন দেখি যে আমাদের প্রথমে কস্ট অফ গুডস সোল্ড বানাই লিখতে হবে। কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 3,50,000, 3,50,000 বসাইছি। এর সাথে অ্যাড করতে হবে ইনভেন্টরির যতটুকু ইনক্রিজ হবে সেটা যোগ করবো, আর ডিক্রিজ হলে বিয়োগ করবো। ইনভেন্টরি কতটুকু ইনক্রিজ হচ্ছে 8,000 টাকা, এই 8,000 টাকা আমরা যোগ করলাম। আর বের হলো কস্ট অফ পারচেস, অর্থাৎ তুমি কত টাকা দিয়ে পণ্যটা কিনছিলা সেটা বের হলো, ঠিক আছে। এবং এখান থেকে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল কমে গেছে। কমে যাওয়ার মানে কি? কমে যাওয়ার মানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ পাওনাদারের টাকা তুমি পরিশোধ করছো, সেটা অ্যাড করতে হবে। যতটুকু তুমি পরিশোধ করছো সেটা তোমাকে অ্যাড করতে হবে। তাহলে কস্ট অফ পারচেস, তার সাথে আমরা কি করতেছি, ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল 7,000 টাকা। তার মানে সাপ্লায়ারের ব্যালেন্স ছিল কত? সাপ্লাইয়ের ব্যালেন্স ছিল হচ্ছে 3,40,000 টাকা। এই রুলস গুলো আমি একটু করে দেখাই আসি তোমাদের তো আগে ওটা ডিরেক্ট মেথডের যে ক্যালকুলেশন গুলো ছিল, এখানে অনেক ক্যালকুলেশন ছিল, আমরা অলরেডি অনেকগুলোই অ্যাপ্লাই করছি। অ্যাসেট সোল্ড, লস কতটুকু, যে বুক ভ্যালু থেকে আমরা সেলস ভ্যালু বাদ দিতাম, প্রফিট বের করতাম কিভাবে, সেলস থেকে রিটার্ন ডাউন ভ্যালু বাদ দিতাম। তারপর এখানে যে কমন স্টক না থাকলে বা এরকম এগুলো সব ইউজ হয় না, কিছু কিছু ইউজ হয়, কিন্তু যে সবই আমরা দিয়ে রাখছি যাতে অঙ্ক করতে সুবিধা হয়। আচ্ছা, ডিরেক্ট মেথডের ক্যালকুলেশন গুলো একটু দেখি। কোনটা চাইছি, যে এটা চাইছি নাকি? 6টা ওয়ার্কিং আছে এখানে। ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, পাওনাদারকে তুমি কত টাকা নগদ দিলা সেটা বের করতে হবে। কস্ট অফ গুডস সোল্ডের সাথে যদি ইনভেন্টরি ইনক্রিজ হয় সেটা যোগ করতে হবে, ডিক্রিজ হলে অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ হলে যোগ করতে হবে ডিক্রিজ ইন ইনভেন্টরি, ইনভেন্টরি যদি ডিক্রিজ হয় তাহলে বিয়োগ করতে হবে, আর ক্যাশ ইন অ্যাকাউন্টস পেয়েবল, ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল যদি বেড়ে যায় তাহলে বিয়োগ করতে হবে। বুঝতে পারছি? অর্থাৎ এটা সহজভাবে তুমি মনে রাখতে পারো, তোমার ইনডিরেক্ট মেথডে কারেন্ট অ্যাসেট গুলো বাড়লে কি করতাম, বিয়োগ করতাম, আর এইখানে আমরা কি করবো, বাড়লে যোগ করবো। ওইটাতে এটা বিপরীত, এভাবে মনে রাখতে পারো। আবার ওইখানে অ্যাকাউন্টস পেয়েবল আমরা কি করতাম, মানে কারেন্ট লায়াবিলিটিস যদি বাড়তো তাহলে করতাম যোগ, কমলে বিয়োগ করতাম। এখানে আবার কিন্তু উল্টা ঘটনা ঘটছে, কমলে যোগ করছি আর বাড়লে বিয়োগ করছি। এভাবেও তুমি ইজিলি মনে রাখতে পারবে, ঠিক আছে। এই কাজটি আমরা এখন সলভ করলাম। তারপরে ক্যাশ পেমেন্ট টু এক্সপেন্স, ঠিক আছে, অথবা অপারেটিং দি এক্সপেন্স। ক্যাশ পেমেন্ট টু এক্সপেন্স, এক্সপেন্স তো অপারেটিং এক্সপেন্স বোঝানো হইতেছে। তো এটা কিভাবে বের করব আমরা? এটা অপারেটিং লিখলেই ভালো লাগে মনে হয়, যেহেতু অপারেটিং দিচ্ছে দিয়ে দিই ক্যাশ পেমেন্ট টু অপারেটিং এক্সপেন্স। হবে না, এখানে ফর হবে, ক্যাশ পেমেন্ট অফ অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সে তোমার কত টাকা ব্যয় হয় সেটা এখন তুমি বের করবে। সূত্র হচ্ছে, প্রথমেই বলবো অপারেটিং এক্সপেন্সের ভ্যালুটা পোস্টে যেটা দেওয়া আছে 2,30,000, যদি এখানে অবচয়টা এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ মানে কি, বহির্ভুক্ত, মানে বাদ দেওয়া আছে, ঠিক আছে, তখন মনে হয় ইনক্লুড বলছিলাম, মেবি যোগ করা আছে, ভুল হয়েছে, এক্সক্লুসিভ লেখা। এটা এক্সক্লুসিভ মানে হচ্ছে বাদ দেওয়া আছে। আমাদের এই
এখন কি করবো, এই যেটা আছে এটাই লিখবো। যদি অবচয় কোশ্চেনের ইনক্লুসিভ থাকতো তাহলে আমাদের অবচয়টা আবার বাদ দিয়ে নিতে হতো। আমাদের অবচয়টা বাদ দিয়ে নিতে হতো। আমাদের যেহেতু বলছে এক্সক্লুসিভ ডিপ্রিসিয়েশন, তার মানে আমার কাছে কি করতে হবে, ডিরেক্ট যেটা আছে কোশ্চেনে সেটাই আমরা বসাই দিব, 2,30,000। এরপর আমরা কি করব, ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স এটা কি, এটা হলো লায়াবিলিটিস নাকি, না সরি, আয় অগ্রিম না, প্রিপেইড এক্সপেন্স। ব্যয়ের অগ্রিম, ব্যয়ের অগ্রিম কি, ব্যয়ের অগ্রিম হচ্ছে সম্পদ। এই সম্পদটা কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। কোশ্চেনে বলা আছে ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স। তাহলে আমরা কি বলছিলাম, যে যদি সম্পদ, কারেন্ট অ্যাসেট যদি কমে তাহলে যোগ করতে হয়, আর কারেন্ট অ্যাসেট যদি বাড়ে তাহলে বিয়োগ করতে হয়, সেটা হলো ইনডিরেক্ট মেথড। এখানে কিন্তু উল্টা ঘটনা ঘটছে, দেখো ডিক্রিজ হয়েছে কারেন্ট অ্যাসেট, বিয়োগ করে দিচ্ছে, ঠিক আছে। আর ইনক্রিজ হয়েছে অ্যাক্রুড এক্সপেন্স, অর্থাৎ অ্যাক্রুড মানে বকেয়া ব্যয়, বকেয়া ব্যয় হলো দায়। তাহলে দায়টা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। আগে কি করতাম, দায় বাড়লে যোগ করতাম, দায় কমলে বিয়োগ করতাম, কিন্তু এইখানে কি হচ্ছে, এখানে কিন্তু উল্টা কাজ, একদম ইজি। কিন্তু ওইভাবে এটার সাথে মিলিয়ে নিলে যোগ বিয়োগের সমস্যা থাকবে না, যে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে। বুঝতে পারছি। অ্যাক্রুড এক্সপেন্স হলো দায়, দায়টা কি হয়েছে, বাড়ছে, বাড়ার কারণে আমরা এখানে বিয়োগ করছি, যেটা কিনা আমরা ডিরেক্ট মেথডে, ইনডিরেক্ট মেথডে যোগ করতাম। আমাদের দাঁড়ালো হলো 2,18,000। আমাদের এই দুইটা রিকোয়ারমেন্টই চাইছে। এটা ছিল পার্ট বি এর অঙ্ক। আমরা এখন আরেকটা অঙ্ক দেখবো, এই শেষ লাস্ট অঙ্ক, ওটা দেখে আমরা ক্লাস শেষ করব। সেটা হচ্ছে 8 তো হয়েছে না, 9 না 10, 9, এই 9টাই বাকি ছিল। 9-এর একটা পার্ট বাকি ছিল, একটা পার্ট করছি আমরা, আজকে আরেকটা পার্ট দেখবো। 9-এর দুইটা মেথড বলছিল, হয় ইনডিরেক্টে করতে অথবা ডিরেক্টে করতে। আমরা শেখার জন্য ডিরেক্টটা নিতেছি, ওইটা আমরা ইনডিরেক্টলি করে দেবো। তো আমাদের শুধু চেঞ্জটা আসবে কোথায়, আমাদের চেঞ্জটা শুধু আসবে অপারেটিং অ্যাক্টিভিটিজে, আর কোনো জায়গায় চেঞ্জ আসবে না, ঠিক আছে। আর কোনো জায়গায় চেঞ্জ আসবে না, শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিজে এই চেঞ্জটা আসবে। দেখো তোমরা একটু চেক করে দেখলে দেখতে পারো, আমরা একটু দেখাই দিই। এখানে কি দুইটা এন্ট্রি, দুইটা এন্ট্রির ব্যালেন্স কত হচ্ছে, 39,000, সরি 29,340। এখানে ডিরেক্টও সেম ছিল, দেখ এটা হলো ডিরেক্ট, দেখছো এই যে সেম, ওইটা হুবহু দেখে দেখে তুলে দিছি খালি। আর আমাদের লাস্টে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে কত, 10,440। দেখো এখানে 10,440, দেখো 10,440। অর্থাৎ ডিরেক্টের সাথে ইনডিরেক্টের একটাই খালি পার্থক্য, সেটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিসে। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এরপর লাস্টে যে কাজগুলো, এগুলো কোনো তফাৎ হবে না, একদম হুবহু ওইখানে যা যা আসছে এখানেও তাই আছে। দেখো এখানে ব্যালেন্স আছে কত, 24,600। দেখো এখানেও ব্যালেন্স আসছে 24,600। বুঝতে পারছি। অর্থাৎ কাজ কোনটুক, শুধু এই উপরের টুকু, এই যোগের আগ পর্যন্ত খালি আমাকে একটু কাজ করতে হবে, যে এখানে আর ওই যে ডিপ্রিসিয়েশন, তারপরে অ্যাসেট বাড়লো কত কমলো কত, ওইগুলা কিছু এখানে আসবে না। বা তুমি কোনো সম্পদ বিক্রি করে তোমার লাভ হলো নাকি লস হলো, যোগ বিয়োগ করবা কিনা, এই বিষয়ে কোনো কিছু এখানে আসবে না, ঠিক আছে। এখন এই এই জিনিসটা খালি, এই পার্টটা খালি এখানে চেঞ্জ হবে, এছাড়া বাকি সব কিছু হুবহু আগেরটা দেখে দেখে তুলে দিচ্ছি আমরা। এই জন্য নিচের পার্টটা দেখাবো না, আমরা জাস্ট খালি উপরের ওয়ার্কিং গুলা দেখাইলে অঙ্কটা শেষ হয়ে যাবে। ওয়ার্কিং আমরা দেখি কি কি ওয়ার্কিং করবো, তার আগে অঙ্কটা আমরা আরেকবার করে নেই। এখানেই দিচ্ছি, প্রশ্নটা ছিল ক্যাশ, এটা ভুল ছিল এর আগে, যেটা ঠিক করে নিছি। তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল ছিল, তারপরে ছিল হচ্ছে ইনভেন্টরি, এরকম ভাবে ইনফরমেশন দিয়ে আমাদের এখানে কিছু ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্স দেওয়া আছে। আর হচ্ছে কি, এখন আমরা ওয়ার্কিং করবো, কি কি ওয়ার্কিং করবো, ফার্স্ট যে ওয়ার্কিংটা করবো, ফার্স্ট ওয়ার্কিং
পরে ঠিক করুন। ফার্স্ট ওয়ার্কিংটা হচ্ছে কালেকশন ফ্রম কাস্টমার, কাস্টমারের কাছ থেকে আমি কত টাকা পেলাম। যেহেতু অঙ্কে দেনাদার পাওনাদার দুইটাই আছে এবং এটা অলওয়েজই থাকে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে, অবশ্যই আমার দুইটা ওয়ার্কিং মাস্ট করতে হবে। সেটা হলো কাস্টমারকে আমি কত দিলাম, সরি কাস্টমারের কাছ থেকে আমি কত কালেকশন করলাম এবং দেনাদারকে আমি কত টাকা পরিশোধ করলাম, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তারপরে তো আমরা ওই যে করলাম কি জানি অপারেটিং এক্সপেন্স করলাম, ওইটার ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারছি? আর কোনো ইনকাম বা নন অপারেটিং ইনকাম এক্সপেন্স থাকলে ওগুলো আমরা যোগ করে বের করবো। প্রথমে কালেকশন ফ্রম কাস্টমার বের করবো। কালেকশন ফ্রম কাস্টমারের নিয়মটা হচ্ছে প্রথমে বিক্রয় বলবো, কারণ তুমি টাকা কার কাছ থেকে পাবা, দেনাদারের কাছ থেকে পাবা। দেনাদার কিভাবে সৃষ্টি হয়, পণ্য বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়। আর এই দেনাদারের তুমি কত টাকা কালেকশন করলা সেটা বের করতে হলে তোমাকে আগে সেলসকে নিতে হবে। সেলস কত? 1,75,500, এই যে 1,75,500 নিলাম। অ্যাকাউন্ট রিসিভেবল কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ সম্পদ কারেন্ট অ্যাসেটটা কি হয়েছে? কমে গেছে। এখানে কত অ্যাড হবে? অ্যাড হবে হচ্ছে 1,000, সরি কত কমছে একটু দেখি, ছিল 2,700 হয়েছে 2,160, 2,160 কত কমছে? 540 টাকা কমে গেছে, অ্যাড করতে হবে। আর হচ্ছে আমাদের টোটাল কালেকশন কত দাঁড়ালো? কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকা পাইছি আমরা 1,70,040 টাকা। বুঝতে পারছি? এরপর আমরা যাব কালেকশন অফ পারচেজ। পারচেজের কালেকশন কত? পারচেজের কালেকশন বলতে যে কি করবো, কস্ট অফ গুডস সোল্ড নিব। কস্ট অফ গুডস সোল্ড আছে আমাদের 1,18,800, 1,18,800। এর সাথে ইনভেন্টরি কমে গেছে, বিয়োগ করব যে যেটা বলছিলাম আমরা, যে অ্যাসেট যদি ইনক্রিজ করে কারেন্ট অ্যাসেট তাহলে যোগ করবো, কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করলে বিয়োগ করতে। যেহেতু আমাদের ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট এটা ডিক্রিজ করছে, আমরা বিয়োগ করতেছি 5,400। 5,400 এই যে দেখুন, ডিজিটাল বিয়োগ ফল 5,400। তাহলে আমরা কি পেলাম? পারচেজ ডিউরিং দ্য ইয়ার। এগুলো কিন্তু রোজ, এগুলো তোমাকে একটু মুখ সই রাখতে হবে। ওই যে প্রথমে আমরা 6টা ওয়ার্কিং দিয়ে রাখছি শীটের, ওই নিয়ম অনুযায়ী আমরা এখানে করতেছি। ঠিক আছে, ডিউরিং দ্য ইয়ার কত টাকা? 1,30,400। তাহলে আমি প্রথমে বের করলাম দেনাদারকে আমি কত দিলাম নগদ, আর পাওনাদারের কাছ থেকে, সরি দেনাদারের কাছ থেকে কত পেলাম সেটা বের করছে, এবং পাওনাদারকে কত দিলাম সেটা বের করছে। তারপরে না, এটা সরি, এটা বের করছে, এটা পারচেজ কত সেটা। পারচেজ এখনো পাওনাদারকে কত দিচ্ছি সেটা এখনো বের করিনি, এখন করব। পাওনাদারকে কত দিচ্ছি? পেমেন্ট অফ সাপ্লায়ার। প্রথমে পারচেজ 1,13,400, তার সাথে ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবলে অ্যামাউন্টটা আমরা অ্যাড করলাম। অ্যাকাউন্টস পেয়েবলে কত টাকা আমরা দিচ্ছি সেটা অ্যাড করছি। তো এখানে তাহলে কত দাঁড়ায় দিচ্ছে? 1,14,900। এটা মনে হয় আরেকটা ওয়েতে করা যায়, যেটা একটু আগে আমরা করছি। আমি একটু ট্রায়াল একটু চেক করে দেখি আগের নিয়ম অনুযায়ী যদি করি তাহলে দেখি কেমন হয় অঙ্কটা। তাহলে নিয়ম মনে করো ভিন্ন শাখা, একই নিয়ম শিখলাম, আমরা একটু কপি করে একটু বসায় দেখি, মেবি হয়ে যাবে ওইটাতে। তাহলে আর এই নিয়ম আমরা শিখবো না। এই যে এটা করছি প্রথমে, হ্যাঁ আমরা এটা করে ফেলছি, এখন এটা করতেছি। আমি যদি ডিরেক্ট এটা করে ফেলি তাহলে তো আমাদের মনে হয় এটা বের করা লাগতেছে না। পার্সেসটা বের করা লাগবে কিনা দেখি, আমি বসালেই বুঝতে পারবো। 8 না, অঙ্কটা কি এটা ছিল না 8 ছিল? 8, 8
ওই হারায় গেল। আমরা এটা একটু বাইরে করে দেখি কি অবস্থা। কস্ট অফ গুডস সেল হলো 1,18,800। তারপরে ইনক্রিজ ইন অ্যাকাউন্ট ইনভেন্টরি কি কমছে না বাড়ছে? ডিক্রিজেস বলে এটা হবে না। ডিক্রিজ অফ ইনভেন্টরি কত টাকায় ডিক্রিজ হয়েছে? ইনভেন্টরি 5,400। আর কি আছে? আর আছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল কি বাড়ছে নাকি কমছে? অ্যাকাউন্টস পেয়েবল নাই নাকি অঙ্কে? আছে, কমছে 1,500 টাকা কমছে। 1,500 টাকা কমে গেছে। 1,000 একটু যোগ বিয়োগ করো তো কেউ একটু। ক্যালকুলেটর কি 80 সমস্যা নেই? কি জানি আমি লাগবে না। এটা যোগ করে এটা বিয়োগ করো, তাহলে হয়ে যাবে মনে হয়। যদি হয় তাহলে তো আমার ওয়ার্কিং দুইটা করার কোনো প্রয়োজন নেই, একটা দিয়ে করে 1,800 1500। স্যার এটা হয় 1,14,100। 1,14,900 একটু হয়ে গেছে। তাহলে আমার দরকার কি ওটা করা? না, ওইটা হলো ভেঙে ভেঙে করা। 1,14,900 এইটাই করবে। হ্যাঁ, দরকার নেই দুইটা স্টেপ করার চাইতে এটাই করা। এই প্রসেসিং হবে না। এখন তো দেখলাম, এখন তো একটু বসাতে গেলে তো ওয়ার্কিং তাহলে একটা কমে গেল। হ্যাঁ, আচ্ছা একটা কাজ করলে তো এটা দরকার কি, এটা আমি অল্টারনেটিভ লিখে দিই। Alternative working for payment of supplier. ঠিক আছে, এটা থাকলো, ওটা থাকবে, সমস্যা। তাহলে তোমার এই যে দুইটা কাজ করা লাগছে। হ্যাঁ, এই দুইটা কাজ করছি না এখানে, এইটা করলে দুইটা কাজ করা লাগতেছে না একটাতে। বুঝতে পারছি? তাহলে তোমার ওয়ার্কিং তাহলে 4টা হয়ে যাবে, ওইটা লাগতেছে। তারপরে ওয়ার্কিং আসি পেমেন্ট অফ এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স যেটা, সেটা আগের নিয়মেই আমরা দেখি। প্রথমে অপারেটিং এক্সপেন্স কত ছিল? অপারেটিং এক্সপেন্স ছিল এই যে অপারেটিং এক্সপেন্স 35,100। অপারেটিং এক্সপেন্স পেইড ইন ক্যাশ, অপারেটিং এক্সপেন্স 31,000। ওই যে এই বাদ দিচ্ছে না, ডেটা আছে না কত? 35,100। আসতেছে 31,860। এটা কি আসে? ডিক্রিজ ইন প্রিপেড, এটা পারা যাবে। তাহলে এইটার ব্যালেন্স একটু দেখি, 31,680 কিভাবে হয়। ঠিক আছে, যে অবশ্যই। আর লস অন ডিপ্রিসিয়েশন, আচ্ছা এখানে মনে একটা এন্ট্রি বাদ মেবি হয়েছে, দেখো তো। ওই যে এর আগে আমরা যেখানে কি জানি ছিল না, কেটে দিছিলাম কি জানি, ওইটা ছিল নিচের এন্ট্রি। আচ্ছা আমার সাথে বই আছে, ওটা ওই যে ওই দিনও সমস্যা হয়েছিল নাকি? আজকেও সমস্যা নাই, এটা সলভ হয়ে যাবে। ওই একটা ওই যে এখানে একটা লেখা ছিল, কেটে দিছিলাম ওই দিন,
ওইটা নিচে লেখা, নাহলে তো তোমার জীবনে এটা এটা দুজন মিলে কি 35,100 হয়? বুঝাই দিতেছে কাস্টম কত সে সব করে এখানে হবে 31,680। এটা ভুল ক্রমে এটা মিস্টেক হয়ে গেছে টাইপিং এ। তো এখানে 31,680 টাকা, এটা একটা কোন একটা নাম আছে, নামটা আমি বের করে দিতেছি। তার সাথে এই অবচয় এবং যে আদার যে খরচ আছে, লস অন সেলস অফ ইকুইপমেন্ট, সেটা আমরা বাদ দিলাম। বাদ দিয়ে আমাদের হইতেছে 35,100। আমাদের কিন্তু অপারেটিং এক্সপেন্স উইদাউট ডিপ্রিসিয়েশন এন্ড থাকতে হবে, লস অন সেলস অফ ইকুইপমেন্ট এগুলো থাকতে পারবে না অপারেটিং এক্সপেন্সের মধ্যে। ওই অ্যামাউন্টটা নিয়ে কাজ করবো, অর্থাৎ 31,680। এই দেখো 31,680, ঠিক আছে। এটার একটা নাম আছে, আমি নামটা একটু খুঁজে বের করতেছি। তার সাথে আমরা ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্স কতটুকু কমছে সেটা আমরা বাদ দিব, এবং অ্যাক্রুড এক্সপেন্স কতটুকু বাড়ছে কমছে সেটা আমরা কাজ করবো। দেখি একটু দেখে আসি প্রিপেইড এক্সপেন্স কত। প্রিপেইড এক্সপেন্স এখানে কি হয়েছে, কমে গেছে। হ্যাঁ, কমে গেছে, ছিল হলো 1,440 হয়েছে 1,080, তাহলে ডিক্রিজ হয়েছে। ডিক্রিজ হলে কি করবো আমরা, বিয়োগ করবো নাকি। ডিক্রিজের কারণে এই যে দেখো বিয়োগ করছে, আর এটা বাড়ছে, বাড়ার কারণে আমরা 900 অ্যাড করছি। সর্বশেষ ছিল ইনকাম ট্যাক্স পেড। ইনকাম ট্যাক্স পেড কিভাবে করবো, ইনকাম ট্যাক্সের এক্সপেন্সের সাথে যতটুকু ইনকাম ট্যাক্স ইনক্রিজ করবে সেটা আমরা অ্যাড করবো। ইনকাম ট্যাক্স এক্সপেন্স কত ছিল, ইনকাম ট্যাক্স এক্সপেন্স 6,480। 6,480 আমরা লিখবো, কই হারায় ফেলি, এই যে 6,480। আর ওই ব্যালেন্স শিটের মধ্যে যে দেখো যে দুইটা অ্যামাউন্টের ডিফারেন্স ছিল, ইনকাম ট্যাক্স পেয়েবলের 2,160 টাকা ডিস্টেন্স ছিল। দেখো এই যে 2,160 টাকা কি হয়েছে, বেড়ে গেছে। বেড়ে গেলে কি করব, এইখানে বেড়ে গেলে বিয়োগ করবো, যেহেতু লাইবিলিটিস এই করছি কিনা দেখো, বিয়োগ করছি, দেখছো। এই ব্যালেন্স গুলো এখানে আমরা ধরে ধরে এদিকে বসাই দিয়েছি। কালেকশন ফ্রম কাস্টমার, কত কাস্টমারের কাছ থেকে কালেকশন, এটা। তারপরে এই একটাই শুধু কালেকশন, এই জন্য আমরা ক্যাশ ইন ফ্লো লিখছি, আর বাকি সবই দিছি আমরা, আর কোনো কিছু পাই নাই, বাকি সবই দেওয়া হয়েছে। এই জন্য ফর ক্যাশ আউটফ্লো ফর অপারেটিং অ্যাক্টিভিটিস এই যে 32,220, ফর ইনকাম ট্যাক্সে দিচ্ছি 4,320, আর সাপ্লায়ারকে দিচ্ছি 1,14,900, এই যে 1,14,900 সব দিয়ে আমরা দেখলাম যে ব্যালেন্স আমাদের কালেকশন এটা, পেমেন্ট এটা আমাদের ব্যালেন্স হবে 24,600। তো আমরা ওই এন্টিটির নামটা কি সেটা একটু আমি দেখে বলতেছি, তাহলে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই লেখাটা শুধু অপারেটিং এক্সপেন্স, এই এটার টাকাই ছিল, ঠিক আছে। অপারেটিং এক্সপেন্স, তার সাথে বসছে ডিপ্রিসিয়েশন, আর বসছে লস অন সেলস অফ ইকুইপমেন্ট। স্যার এই টাকাটা আমরা কোথা থেকে পাইলাম? এটা ছিল কোশ্চেনেই ছিল, আমি ভুলে কেটে ফেলছিলাম না ওই দিন, বললাম না ভুলে হয়তো এখানে কোনো এন্ট্রি আসছে নাম ছাড়া, ওইটা ঠিকই ছিল, আমি ভুল ওই দিনই ভুল হয়েছে। স্যার এটা কোশ্চেনের কারেক্ট কোন আছে, জায়গায় লেখা আছে স্যার অপারেটিং এক্সপেন্স? এটা তো কোশ্চেন, এটাই কোশ্চেন ও আচ্ছা 31,680। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। কোশ্চেন তো পরীক্ষা এটাই থাকে। আচ্ছা তাহলে আমি এইটা এখন দিয়ে দিচ্ছি গুগল ড্রাইভে, তোমরা এখান থেকে কারেকশনটা দেখে নিও, কারেকশন গুলো আছে এইভাবেই দিও। হ্যাঁ, হলুদ মার্ক করেই থাকবে, যাতে বুঝতে আমাদের খুঁজে বের করতে সুবিধা হয় যে কোন জায়গায় ভুল আছে।